সিএফসিয়ান আজকে আমরা মাইটোকন্ড্রিয়া পড়ব। এটা থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্লাস্টিড, এবং এরপরে কিছু জটিল টিস্যু আমরা পড়বো, সেগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, এটা কিন্তু খুবই তোমার গুরুত্বপূর্ণ আর কি। দেখো, মাইটোকন্ড্রিয়া শ্বসনে অংশগ্রহণ করে অঙ্গাণু। কেন? কারণ মাইটোকন্ড্রিয়া মূলত শ্বসন কার্যে সাহায্য করে। শ্বসন কার্য কি? আমরা অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে আমাদের প্রত্যেকটা কোষে পৌঁছায়। ওই প্রত্যেকটা কোষ ওই অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপাদন করে। শক্তি মূলত এটিপি হিসেবে উৎপাদন হয়। আবার এখানে বিভিন্ন তোমার গ্লুকোজ থেকে শক্তিতে মূলত গ্লুকোজ ভেঙে উৎপন্ন হয়। তো এটা হচ্ছে মূলত শোষণ শক্তি উৎপাদন প্রক্রিয়া। এটা তোমরা পরবর্তী একটা অধ্যায় আছে, তো আমি বেশি আলোচনা করব না। দেখো, বিজ্ঞানী রিচার্ড অলম্যান আবিষ্কার করছেন এটা, এবং নাম দেন বায়োপ্লাস্ট। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই, কেন এটাকে বায়োপ্লাস্ট নাম দেওয়া হলো? দেখো, তোমরা শুরুতেই পড়েছিলা যে বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব বা জীবন। বায়ো মানে জীবন, আর ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অঙ্কুর। অঙ্কুর মানে বুঝো, অঙ্কুর মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা থেকে বড় একটা জীব তৈরি হতে পারে, সেটাকে বলা হয় অঙ্কুর। যেমন উদ্ভিদের যখন বীজ হয়, বীজটা তুমি রোপণ করি আমরা, তখন ছোট যে চারা হয়, এটাকে বলা হয় অঙ্কুর। কারণ ওই ছোট চারা থেকে বিশাল বিশাল উদ্ভিদ হতে পারে। তো এরকম অঙ্কুর মানে হচ্ছে আশা করি বুঝতে পারছো অঙ্কুর মানে কি। তো বিজ্ঞানী রিচার্ড অলম্যান দেখলেন কোষের মধ্যে এমন একটা অঙ্গাণু, এই অঙ্গাণুটা নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কেন? কারণ এই অঙ্গাণুটার নিজস্ব ডিএনএ আছে। এটা আমরা জানবো, এটা একটু খেয়াল রাখবা। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ থাকে। যেহেতু নিজস্ব ডিএনএ আছে, তাই এই মাইটোকন্ড্রিয়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। একটা কোষ যেমন একটা সেপারেট কোষে বিভাজিত হতে পারে, ঠিক সেমভাবে একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া হতে পারে। তো বিজ্ঞানী অলম্যান যখন দেখলেন যে না, এমন একটা জিনিস অঙ্গাণু, যেটা থেকে আরেকটা বড় আরেকটা মাইটোকন্ড্রিয়া হয়, আরেকটা অঙ্গাণু হয়, তার এটা একটা অঙ্কুর হিসেবে কাজ করছে, যেহেতু আরেকটা জিনিসের সূচনা করছে। এই কারণে বিজ্ঞানী অলম্যান নাম দেন বায়োপ্লাস্ট। পরবর্তীতে বর্তমান যে নাম আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া নাম দেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। বুঝছো, আগের এডিশনের বইয়ে এই তথ্যটা ভুল দেওয়া ছিল। আবিষ্কার করেন অলম্যান, এবং নামকরণ করেন বিজ্ঞানী বেন্ডা। আগে লেখা ছিল যে বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করেন, এটা এখন ঠিক করছে। বাট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে দেখলাম যে আবিষ্কার করছেন বিজ্ঞানী কলিকার। আমি এখন কনফিউশনে আছি, আবার একটু দেখা লাগবে নাকি আমি ভুল বলছি। তো যাই হোক, বিজ্ঞানী বেন্ডা কেন এটাকে মাইটোকন্ড্রিয়া বললেন? দেখো, মাইটো শব্দের অর্থ হচ্ছে সুতা, আর কন্ড্রিয়ন শব্দের অর্থ হচ্ছে দানা। এই দেখো, এই যে স্ট্রাকচারটা দূর থেকে দেখলে মনে হয় না যে সুতা পেঁচে আছে? ওই সময় তো তোমার এত ভালো মাইক্রোস্কোপ ছিল না। আমরা এখন যে মাইক্রোস্কোপ ইউজ করি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ভার্সিটিতে, সেগুলো তখন দুর্লভ ছিল। তেমন একটা ভালো মাইক্রোস্কোপ ছিল না। তো উনি ওইরকম মাইক্রোস্কোপ দিয়ে দেখলেন যে এটা কি একটা পেঁচানো সুতার মতো স্ট্রাকচার দেখা যায়, এবং এর মধ্যে আবার ওই দানা দানা, এই দেখো, খেয়াল করে দেখো, দানা দানা দেখছো, দানা দানা ভিতরে দানা দানা অংশ আছে। তো দেখলেন একটা পেঁচানো সুতার মতো অংশ আছে, আবার দানা দানা অংশ আছে। তো উনি নাম দিয়ে দিলেন মাইটোকন্ড্রিয়া। বুঝছো, মাইটো মানে সুতা, কন্ড্রিন মানে দানা। তো আশা করি বুঝতে পারছো যে কেন এটাকে মাইটোকন্ড্রিয়া নাম দেন। এইটা মূলত দুইটা স্তর থাকে। এই দেখো, বাইরের স্তর, আর এই যে ভাঁজ হয়ে গেছে ভিতরের দিকে, যে ভাঁজ হয়ে গেছে, এই ভিতরের দিকে ভাঁজ হওয়া স্তর হচ্ছে ভিতরের স্তর। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় দুইটা স্তর থাকে,
প্রথমটা হচ্ছে বাইরের স্তর, পরেরটা হচ্ছে ভিতরের স্তর। আর ভিতরের স্তরটা ভিতরের দিকে ভাঁজ হয়। দেখো ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়েছে। একটা আঙুল বাঁকায় রাখলে যেমন ভাঁজ হয়, ঠিক তেমন একটা আকৃতি গঠন করছে ভিতরের দিকে। এই যে ভাঁজ হয়েছে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই দানাগুলোকে বলা হয় অক্সিজম। এই অক্সিজমে বিভিন্ন এনজাইম থাকে। শ্বসন আমি বলছি প্রথমেই, শ্বসন হয়, শক্তি উৎপাদন হয়। তো শ্বসন কার্য সম্পাদনের জন্য মানে অনেক প্রকার এনজাইম প্রয়োজন হয়। এই এনজাইমগুলো এই অক্সিজমে জমা থাকে। যাই হোক, আমরা রিডিং থেকে পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে। এটি 2 স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণী দিয়ে ঘেরা। আরেকটা জিনিস খেয়াল রাখবা, এর যে বাইরের ঝিল্লিটা আছে এটা হচ্ছে রক্ষণাত্মক। মানে বাইরের ঝিল্লিটা ভিতরের জিনিসগুলোকে রক্ষা করে। আর ভিতরের ঝিল্লি হচ্ছে কর্মবিধায়ক। মানে মাইটোকন্ড্রিয়ার যে মেইন কাজ শ্বসন করা, সেটা মূলত ভিতরের ঝিল্লিতেই হয়। বুঝছো? ভিতরের স্তরটি ভিতরের দিকে আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, যাকে ক্রিস্টি বলে। এটা আমরা পড়ে ফেলছি, একটু স্পেলিংটা খেয়াল রেখো। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার অক্সিজম থাকে। উচ্চ অক্সিজমে উৎসেচকগুলো সাজানো থাকে। উৎসেচক মানে কি? এনজাইম কি? এনজাইম হচ্ছে যে জিনিসগুলো কোনো জৈব রাসায়নিক বা প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিগুলো বাড়িয়ে দেয়, সেগুলোকে বলা হয় এনজাইম। তো এনজাইমগুলো অক্সিজমে থাকে। আর অবশ্যই এমসিকিউতে আসে অক্সিজমগুলো কি বৃন্তযুক্ত নাকি বৃন্তহীন। বৃন্ত মানে হচ্ছে বোটা, তো অক্সিজমগুলো হচ্ছে অবশ্যই বৃন্তযুক্ত, একটু খেয়াল রাখতে হবে। আর মাইটোকন্ড্রিয়ন, দেখো বায়োলজিক্যাল শব্দ শেষে যদি আ থাকে তাহলে সেটা বহুবচন। আর যদি অন থাকে তাহলে সেটা হচ্ছে একবচন। অর্থাৎ আমরা যখন চিত্র আঁকবো, একটা চিত্র আঁকলে অবশ্যই নিচে লিখবা যে চিত্র মাইটোকন্ড্রিয়ন। ঠিক আছে? আর দেখো ভিতরে থাকে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স জিনিসটা কি? ম্যাট্রিক্স হচ্ছে যে জিনিসটা বা যে পদার্থটা একটা জিনিসের সমস্ত উপাদানটা ধারণ করে আছে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন ধরো কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজমের যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলোকে ধারণ করে আছে না? অর্থাৎ কোষের ক্ষেত্রে ম্যাট্রিক্স হচ্ছে সাইটোপ্লাজমীয় তরল। এই ম্যাট্রিক্সকে বাংলাতে বলা হয় ধাত্র, আবার অনেকে হায়ালোপ্লাজম বলতে পারে। বুঝছো? তো মাইটোকন্ড্রিয়াতে এই যে ক্রিস্টি অক্সিজম, মানে অক্সিজমগুলোকে ধারণ করে যে আছে, এই যে পদার্থটা অক্সিজমগুলোকে ধারণ করে আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। বুঝছো? এই কারণে বলা হচ্ছে, দেখো ভিতরে থাকে ম্যাট্রিক্স। আর এই যেটা আমি প্রথমে বলেছি, শোষণ কার্যে অংশগ্রহণ করা, এটা প্রধান কাজ। আর শোষণ কার্যে যেহেতু শক্তি উৎপাদন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তি ঘর বা শক্তি উৎপাদন কেন্দ্র। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে শ্বসন ক্রিয়ার 4টা ধাপ। এগুলো এখন দরকার নাই, আরেকটা অধ্যায়ের পড়া। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র। এর মধ্যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয়। আর এই গ্লাইকোলাইসিসটা তোমার সাইটোপ্লাজমে হয়। আর এই 3টা ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হয়। যাই হোক, এটা আমরা পরে আরেকটা অধ্যায় সম্পূর্ণ পড়বো আর কি। ঠিক আছে? দ্বিতীয় তৃতীয় যেগুলো আমি যেটা বললাম সেটাই লেখা দরকার নেই এখন। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। সিম্পল আমি যেটা বুঝালাম সেটা হচ্ছে যে অক্সিজমগুলো এনজাইমগুলো ধারণ করে। আর কোন এনজাইম? সেটা হচ্ছে শ্বসন কার্যে অংশগ্রহণ করার এনজাইম। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ যেহেতু শ্বসন কার্যে অংশগ্রহণ করা। বুঝছো? হ্যাঁ, এটাই যে পরে তোমরা দেখবে, এগুলো আমরা বলে ফেলছি আর কি। এটাও বলে ফেলছি, সবচেয়ে এমসিকিউ গুরুত্বপূর্ণ পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কেন? কারণ মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপাদন হয় বা শোষণ হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এগুলা তোমরা পারবা। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ, প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। ব্যতিক্রম থাকে, এগুলো আমরা পড়বো। বাট এক মাইটোকন্ড্রিয়া কি কোষে একটা থাকে নাকি একাধিক থাকে? মাইটোকন্ড্রিয়া একাধিক থাকে আর কি। যেমন ধরো কিছু কিছু কোষ আছে, যেমন যকৃত কোষ কিন্তু খুবই সেন্সিটিভ একটা কোষ, মানে অনেক কাজ করে। তো যকৃত কোষে দেখা যায় একটা কোষেই প্রায় 1000 পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। বুঝছো? দেখো
প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। প্রাককেন্দ্রিক মানে কি, সেটা হচ্ছে কি অপ্রকৃত কোষ, আদি কোষ। আদি কোষে মাইটোকন্ড্রিয়া কীভাবে থাকবে? আমরা যখন পড়েছি যে আদি কোষে কোনো সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে না। তো মাইটোকন্ড্রিয়া যেহেতু একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু, তাই আদি কোষে থাকবে না। আদি কোষে কেবলমাত্র রাইবোজোম থাকে, কারণ তার প্রোটিন তৈরি করতে হয়। প্রোটিন না তৈরি করতে পারলে সে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারবে না। ও সেগুলো বিস্তারিত পরে পড়বো আমরা। দেখো, আবার কিছু সুকেন্দ্রিক কোষও থাকে না, যেমন এটা একটু ব্যতিক্রম মুখস্থ করতে হয়, এগুলো এমসিকিউতে আসবে। ট্রাইকোমোনাস, মোনোসেরোকোমোনয়েডেস, বুঝছো, ইত্যাদি প্রোটোজোয়াতে, এগুলো হচ্ছে প্রোটোজোয়া। তো এটা একটা ট্রিক্স আছে, তোমরা মুখস্থ রাখবা, ATM। ATM বায়োলজিতে যে কোনো শব্দের শেষে এ অথবা এন থাকলে সেটা না বোধক নির্দেশ করে, অর্থাৎ নাই, অর্থাৎ এতে মানে কি নাই। TM, টিতে মুখস্থ রাখবা ট্রাইকোমোনাস, এমতে হচ্ছে মোনোসেরোকোমোনয়েডেস, অর্থাৎ TM, অর্থাৎ এই দুইটাতে নাই, মাইটোকন্ড্রিয়া নাই, বুঝছো। আর তাহলে এমন কি হতে পারে বিবর্তনীয় মাইটোকন্ড্রিয়া এগুলা স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এগুলো একটা থিওরি আছে, এটা তোমাদের ইন্টারমিডিয়েটে পড়বা, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট থিওরি। তো কেন এন্ডোসিম্বায়ন্ট থিওরি প্রতিষ্ঠিত হলো? কারণ বিজ্ঞানীরা দেখলেন যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, আর একটা কথা বলে নেই, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুইটার ক্ষেত্রে কিন্তু এন্ডোসিম্বায়ন্ট থিওরি প্রযোজ্য। অর্থাৎ এই যে লাস্টের কথাটা আছে যে বিবর্তনী ইতিহাসে ঢুকে গেছে কোষের ভিতরে, এই কথাটা কিন্তু শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া না, প্লাস্টিডের ক্ষেত্রেও প্রযোজ্য। তা আমি তোমাকে একটু ব্যাখ্যা করি যে কেন এটা বলা হয়। দেখো, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের নিজস্ব ডিএনএ আছে, অর্থাৎ এরা সেপারেটলি রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। কোষের ভিতরে অন্য কোনো অঙ্গাণু এই প্রতিরূপ তৈরি করতে পারে না। এবং মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছেন যে এটা অনেকটা সায়ানোব্যাকটেরিয়ার মতো লাগে, মানে পুরোপুরি হুবহু মিল, বুঝছো। তো দেখো, একটা কোষের ভিতরে আর একটা সেপারেট একটা অঙ্গাণু, মানে নিজস্ব ক্ষমতা সম্পন্ন একটা অঙ্গাণু, মনে হবে যে কোষের ভিতরে আর একটা কোষ, এরকম, বুঝছো। তো এইসব বৈশিষ্ট্য দেখে বিজ্ঞানীরা ধারণা করলেন যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড হয়তো প্রথম থেকে প্রকৃত কোষের বৈশিষ্ট্য ছিল না। বিবর্তনীয় ইতিহাসের কোনো এক পর্যায়ে ওই সায়ানোব্যাকটেরিয়া এগুলা কোষে প্রবেশ করে ফেলছে এবং এগুলো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড হয়ে গেছে, বুঝছো। তো এগুলো যথেষ্ট ভ্যালিড কারণ আছে হওয়ার মতো, কারণ বললামই তো, মানে ডিএনএ মিলে, তারপর তোমার কাজকর্ম মিলে। তো যাই হোক, এন্ডোসিম্বায়ন্ট থিওরি তোমরা পরে পড়বা, এখন বেশি কথা বললে তোমাদের কঠিন মনে হতে পারে। তো মাইটোকন্ড্রিয়া ক্লাস এই পর্যন্তই, একটু ভালো করে পড়বা, চিত্রগুলো খুবই সিম্পল, একটু দেখে নিবা ইউটিউব থেকে অথবা যে কোনো জায়গা থেকে, বইয়েরগুলো আঁকলেও হবে, এখানে আমি চিত্র আঁকতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এটা থেকে প্রশ্ন আসবে।